আমি যখন বেঁচে ছিলাম তখন আমার নাম ছিল সুমন। বাড়ি আমার খড়গপুর অঞ্চলে। ওই দিন ছিল জুন 2, 2023 শুক্রবার, যেদিন আমি চেন্নাই যাব বেরিয়েছিলাম। মা আমাকে বারণ করছিল না যাওয়ার জন্য, কিন্তু সংসার চালানোর জন্য টাকা শেষ হয়ে আসছিল। আমার 1 মাস হয়ে গেছিল বাড়ি আসা। আবার চেন্নাই ঘুরে গেলে বাড়িতে টাকা পাঠাতে হবে। আমার মা বুঝতে পারছিলেন না কাজ না করলে টাকা কোথা থেকে আসবে, সংসার চলবে কেমন করে। বাড়িতে বড় দাদা ছোটবেলা থেকে পোলিও রোগে আক্রান্ত হয়ে ঠিকভাবে হাঁটাচলা করতে পারে না। বাবা অনেক দিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন। মার কথা না মেনে আমি ওই দিন চেন্নাইয়ের পথে রওনা হয়েছিলাম। আমি খড়গপুর স্টেশন থেকে উঠেছিলাম করমণ্ডল ট্রেনে। আমি সিটে বসেছিলাম। বাড়ি থেকে আসার সময় কেন জানি না মায়ের ছলছল চোখ দুটির কথা বারবার আমার মনে পড়ছিল। দাদা আমার দিকে অসহায়ভাবে তাকিয়েছিল। বৌদি আর দাদার মেয়ে রিনি মুখ শুকনো করে দাঁড়িয়েছিল। ওদের কথা ভাবতে ভাবতে আমি আমার জিনিসপত্রগুলো সিটের নিচে সাজিয়ে রাখছিলাম। কিছুক্ষণ পর হঠাৎ ট্রেনটি ধড়ধড় করে আওয়াজ করলো। আমার মাথাটা সেই সময় একটা লোহার জিনিসে জোর করে লাগলো। আমি যন্ত্রণাতে ছটফট করছিলাম। তারপর আবার একবার আমার মাথাটা আরও একটা লোহার জিনিসের উপর লাগলো। আমার উপর জিনিসপত্রগুলো এসে পড়ছিল। আমি সেই জিনিসপত্রগুলোর নিচে চাপা পড়ে গেছিলাম। ওই সময় কি হচ্ছিল আমি কিছু বুঝতে পারছিলাম না। তারপর আমি দেখলাম আমার রক্তাক্ত শরীরটা একটা সিটের নিচে চাপা পড়ে আছে। চারিদিকে চিৎকার ও ধোঁয়াময় হয়ে বগিগুলো ওলটপালট হয়ে পড়েছিল। আমার এবং ওই ট্রেনে থাকা বাকি মানুষদের মৃতদেহগুলি এদিক সেদিক হয়ে পড়েছিল। কিছু সময়ের মধ্যে স্থানীয় লোক ও রেস্কিউ টিম এসে আমার ও বাকিদের মৃতদেহগুলিকে উদ্ধার করে ট্রাক্টরে লোড করে বাহানাগা বাজার স্কুলে রাখা হয়। 6 থেকে 7 ঘন্টা পরে আমার গ্রামের লোকগুলো এসে আমার মৃতদেহটিকে চিহ্নিত করে। আমার মা এটা জানার পরে দেওয়ালে মাথা ঠুকে ঠুকে কান্না করছিল। আমি যত বুঝালেও মা কি আমার কথা শুনতে পাচ্ছিল? মা ওই রকমভাবে কান্না করতেই ছিল। বৌদি কান্না করতে করতে মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তাও মা কান্না করতে করতে বলছিল, বাবা আমাদের ছেড়ে কোথায় চলে গেলি? আস্তে আস্তে আমাদের গ্রামের মানুষ ও আমার বন্ধু বান্ধবরা আমার বাড়ির সামনে জড়ো হয়ে গেছিল। একটাই বোন আমার, সেও মাথা ঠুকে ঠুকে পাগলের মতো কান্না করছিল। কান্নার আওয়াজে আমার বাড়িটা যেন ফেটে যাচ্ছিল। পরের দিন আমার মৃতদেহটা সৎকার করা হয়েছিল। আমার অন্তিম ক্রিয়ার জন্য আমার বাড়ির লোক ও বন্ধুবান্ধবরা জিনিসপত্র সংগ্রহ করছিল। আমার মা সকাল থেকে ওইভাবে পড়েছিল। তার পরের দিন সকালে বন্ধুবান্ধবীরা মাকে ওই ঘটনাস্থলে নিয়ে গেছিল। ওখানে গিয়ে মা পাগলের মতো আমার নাম ধরে কান্না করছিল। সরকার থেকে যে টাকা আমার মাকে দেওয়া হবে ঠিক করা হয়েছিল, সেটা আমার মা নিতে চাননি। সরকারের কর্মদক্ষরা বুঝিয়ে সুঝিয়ে মাকে টাকাটা দিয়েছিলেন, কিন্তু আমার মা কান্না করতে করতে বলছিলেন, টাকা নিয়ে আমি কি করব? আমার ছেলেকে তোমরা ফিরিয়ে দাও। এইটা বলে আমার মা জোরে জোরে কান্না করছিলেন। আমি কাছ থেকে মাকে যতই বলি, টাকাটা নিয়ে নাও মা, টাকাটা নিয়ে নাও, কিন্তু আমার মা শুনতে পাচ্ছিলেন না। সরকারের দেওয়া 50,000 টাকার চেক আমার মা ধরতে চাননি। আমি চিৎকার করে বললাম, এই টাকাটা তোমার কাজে লাগবে মা, টাকাটা নিয়ে নাও। এই টাকাটা না হলে বাড়ি চলবে কেমন করে? আমি তো আর ফিরে আসবো না। এই টাকাটা হলে বোনের বিয়ের জন্য ধার করা টাকাগুলো একটু হলেও শোধ হয়ে যাবে। আমি কি আর চেন্নাই থেকে এত টাকা আনতে পারতাম? আমি আনতে পারতাম না মা। তুমি কেন বুঝতে পারছো না? টাকাটা ধরে নাও মা। মা হয়তো বুঝতে পেরেছিলেন, তাই টাকাগুলো ধরে নিলেন। মা টাকাটা নিয়ে ঘরে ফিরে গেছিলেন, তাই আমি একটু শান্তি পেয়েছিলাম। এমনি করে আরও কত মায়ের কোল খালি হয়ে গেছিল এই দুর্ঘটনায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি অশরীরীর ডাকে শেয়ার করতে পারেন।
তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে আমাদের জিমেল আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি। আর বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে বলুন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে নিন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের পাঠানো কোনো সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।